গল্প শোনার আগে চট করে ভিডিওটায় একটা লাইক করে দিন তো দেখি। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে সেটাও চট করে করে দিন। দিয়েছেন? আসুন এইবার গল্প শোনাই। নমস্কার, আমি অর্ণব। সবার প্রথমে আপনাদের জানাই দেবী পক্ষের অনেক অনেক শুভেচ্ছা। এবারের পুজো অন্যবারের থেকে বেশ খানিকটা অন্যরকম, জানেন তো। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, কলকাতায় তো ক্লাউড বাস্টের ফলে বন্যাও, ফলস্বরূপ প্রাণহানি, ক্ষয়ক্ষতি। এখনও অনেক জায়গায় কোমর সমান জল, বাড়ি ছেড়েছেন অনেকে, ইলেকট্রিসিটি ও জলের সমস্যা। আমরা বইপ্রেমী বাঙালিরা দেখেছি কত শত বই ছড়িয়ে কলেজ স্ট্রিটের রাস্তায়। মোট কথা, সব মিলিয়ে এক অপূরণীয় ক্ষতি। এখন খালি মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, নতুন করে আর কোনো ক্ষতি যেন না হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতেও যেন প্রলেপ লাগে। মা মেঘ সরিয়ে আলোয় ভরান পৃথিবীকে। পুজোয় হাসি মুখে থাকুক মানুষ, প্রিয়জনকে কাছে পাক। পুজোয় যাঁরা কাজ করবেন তারা সাফল্য পান, আর বাকিরা শান্তির বিশ্রাম। এবার আসুন বিভূতিবাবুর গল্প শোনাই আজ, গ্রাম বাংলার গল্প। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নাই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে দেখলে, চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে অদ্ভুত ধরনের একটা অনুভূতি। সেটাকে আনন্দ বলা যেতে পারে, আবার ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বৎসরের ক্ষুদ্র জীবনে এই প্রথমবার এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুঁটি, জলে ভিজে ভিজে কোথায় যেন যাসনি, আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলি বাঁচি বাবা। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন। পুঁটির মনে সত্যি কেমন যেন আনন্দ হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছর খানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। 2খানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণে সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান দিকে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানত সেই বাড়িটাই আজ 1 বছরও এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে। কত দূর আশ্চর্যের কথা, কত দূর বিস্ময়ের কথা, ভাবলে রীতিমতো অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হল। যখনই সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিবাহের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে
তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ, এবারে ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করত না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুঁটি ভাবত, দেখো না খোঁড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ খোঁড়ার মতো তো মনে হয়ই না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের করণ কার আছে? রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখো বলতিস, তোর অদ্দেষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখোই জুটল। পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুঁটির বাবা গোলার তোড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ। পুঁটিদের বাড়িতে 4টা বড় বড় ধানের আউড়ি আছে, গোলাও আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 পিস ধান ধরে, আর একটা গোলায় ধরে 1 পটি অর্থাৎ 16 পিস ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সব কটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করেন এপাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে গাঁয়ে এসে পুঁটির বাবাকে বলেন, আর কি রায়মশাই, এ বাজারে তো আপনি রাজা, গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুঁটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? ওই হরি কাকা বলছিল না? কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমিও নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝিও কথাটার মানে? না বাবা? না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে আমাদের। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে, তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর ওই সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকম কষ্ট করতেই প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপোতা থেকে সতীনাথ কলু আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচেই করতে হবে কিনা। ওর জেঠিমা বললেন, ও পুঁটি, আজ কোথাও বেরিও না, নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম করে বললে, প্রাতঃপের নাম হই বাবু। তার বাবা বললে, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যি তার? সাধন বললে, আগে মাছের যে বড্ড গন্ডগোল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমোর বাঁড়ের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কখনো শুনিনি রায়মশাই। 1 সের 1.5 সের পোনা স্টক পড়তে পারছে না। মরা গাঙে বাঁদল দিয়ে এলাম, একদিন কেবল 1 সের 11 সের গজার মাছ। পুঁটির বাবা বিস্ময় সুরে বললে, 11.5 সের গজার? এমন তো কখনো শুনিনি।
অবিরত গজার রায় মশাই, আর মাছের এমন দর, ওই গজার মাছি বিক্রি হয়ে এলো 10 আনা সের। পুঁটি আর সেখানে দাঁড়ালো না। মাকে এমন আজগুবি খবরটা দিতে সে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেঠিমণির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থাও ভালো। লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়ত সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলায়। পুঁটি ওদের বাড়ি যায় তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুঁটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদিটাও না একটু ঠ্যাকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝিয়া সে মানুষ না। তাকে বলে, তুই বইটই পড়িস নে পুঁটি, কি আর বুঝিস তুই এর আস্বাদ। পুঁটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি। যা, আর বইয়ের খবরে দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকেই বা শুনবি, তোরা শুধু জানিস ঠেকিতে পার দিয়ে কি করে চিঁড়ে কুটতে হয়, তাই করগে যা, এদিকে আবার কেন? আচ্ছা, আজ লতিদিকে তার বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম টাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো আজ, কই তোমাদের তো। তারপর ম্যাট্রিক পাস বর, এ গায়ে পাশ করা ছেলে আছে একমাত্র মুখুচ্ছেদের জীবনদা, সে নাকি 2টো পাস, কোথায় চাকরি করছে যেন, ওইদিকে কোথাও। যার সঙ্গে তার বিয়ে হচ্ছে সেও তো মুখ্যু নয়। পাশের খবর বেরোবার আর দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই যেন হয়, পাস যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বললে, মা ঠাকরন, ও বাড়ি থেকে দেখে এলুম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর, আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন কিন্তু। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে, কি রকম জিনিসপত্র না জানিয়ে আসে। পুঁটির মন চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুঁটির মোটে 3খানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি, অথচ ওই কুমারী মেয়ে লতিদিদি হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট, ঝোলানো হার, কানে পাশা, হাতে আবার আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়াগাঁয়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে? অত পয়সাও নেই তাদের বাপের। গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা আর কোথায়? যা কিছু করতে হয় সে ওই ধান বেচেই। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতায় জল জমে, আবার গড়িয়ে গড়িয়ে পড়ে। তাদের কিষান বিরুমুচি বলছে, ও দিদি ঠাকরন, তা একটু তামাক দেও মোড়ে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না,
দশ ছেলেম তামাক পোড়াবে, তবে তো বুঝবো যে নগনসা লেগেছে। পুঁটি বীরুকে ধমক দিয়ে বললে, যা, তোকে আর বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথা পাবো? যা, তুই কাকিমার কাছে গিয়ে চা খে। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতোই দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, পাঁচঘড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, মার যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুঁটি সে দুখানা পিঁড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার কি লজ্জা করে না? নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে? না, এত বেহায়া এখনো সে হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুঁটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো তো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত তো দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? 16 বুড়ির কাহার পাড়া নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এদি করে। নেই, তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো না বনগা থেকে। হে কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কোথায়? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি নে, ওরা কোথায় কি পাবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিললে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলি হয় না? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। শুনেছি ওরা ইংরাজি বাজনা আনছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে তো লোকে হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে, সেই তো ভালো। আহা, বলদের গাড়িতে বর যাবে না কেন? কিন্তু সে কি ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে কখর কাহার আছে শুনেছি, সেখান থেকে পালকি আনাতে হবে। আগে সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুঁটি আর সেখানে দাঁড়ালো না। সুবোধ আসবে বর্ষে যে বলদের গাড়িতে, সে বড় মজা হবে এখন। ধুত্রফুলের মালা গলায় দিয়ে আসবে নাকি? দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁঠির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন, একটা মজার কথা শোন। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ নিচু করে ওর দিকে চেয়ে বললে, কি লে দিদি? জানিস এই আমাদের বাড়ি বর আসবে। বল? হ্যাঁ রে, ধুত্রফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনু না বুঝে হিহি করে হাসলে। এই সময়ে ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন। ওরে, সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে তো ওটাতে হবে নাকি? আমি ভাত ফেলতে পারবো না, এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুঁটির অত্যন্ত প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন, আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল,
ও বাড়িতে শাঁখ ও উলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরে নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুঁটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব দাদাবাবুকে। ভারে হয়েছেই তো, আর তো দুদিন মাত্র দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা যে বলছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার পৌঁছে যাবে। তা বলুকে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু মানে ইয়ে সুবোধবাবু, উনি পাশ করেছেন? খবর এখনো বের হয়নি। আমি ওপাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধির দাদা পাশ করেছে, কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তো দাদাবাবুর মানে ওর, আরে ধুর, ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে, বাড়ি থেকে দেখা গিয়েছে। পুঁটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটেই গেল, কেউ আর বাধা দিতে পারবে না। পাড়াগাঁয়ে কত রকমের ভাঙচি দেয় লোকে, তার বিয়েতেও তো ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো নয়, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ, ইস, না না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনেও ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তার বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পড়ে যায়। বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো না, কেউ গোলায় ধান রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গাঁয়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো, তখন সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকেও সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এই সব জিনিস তার নিজস্ব, কারোর ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সেও সে রেখে দিতে পারে, কারোর কিচ্ছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুঁটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধি এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরাজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনের হই হই হবে, উফ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি। মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললেন,
খিরে পুঁটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল। আহা, এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে। বসো মা বসো। একটু পরে লতিকাও এসে হাজির হলো। পুঁটিকে দেখে বললে, ও পুঁটি, তোর আজ গায়ে হলুদ ছিল তাই না? হয়ে গেল? কি তত্ত্ব এলো রে শ্বশুর বাড়ি থেকে? মুখুজ্জেগিন্নি বললেন, বস মা তোরা, লতি পুঁটির সঙ্গে গল্প করো, আমি একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ও কে, পুঁটি নাকি? তা গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয় নাকি? এই তো বাড়ির পিছনেই তো বাড়ি। পুঁটি বললে, খেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। সাঁঝ যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবল, পুঁটি ছেলে মানুষ, এ উত্তরটা ওর দেওয়া উচিত হলো না। এখানে এ কথাটা বলা তার ঠিক হয়নি। কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউই প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি নাকি? শাঁখে ফুঁ পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে। অত অহংকার ভালো নয় পুঁটি। তোমার বাপের বড্ড দানের গোলা হয়েছে না? তা অমন বিয়ে আমরা কি কখনো দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা তো আর জানতে বাকি নেই, এবার তো ম্যাট্রিকে ফেল করেছে। এখানে লতিকা আর থাকতে না পেরে বললে, কে বললে বৌদি? সুবোধবাবুর তো খবর এখনো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে, ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি তো হাট থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডে চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন। হ্যাঁ, আমাদের চোখে ধুলো দেওয়া। পুঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা তর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে আর কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জেগিন্নি হা হা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। মুখুজ্জেগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর সাদ আহ্লাদের দিনটা অমন করে কখনো বিষ ছড়াতে আছে? ছি, দেখো তোমা লতি, কিরকম কাণ্ড। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল পুঁটি চল, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিসনি, মিথ্যে কথা। চল ভাই পুঁটি। লতিকার কথা সুরে ও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হল লতিদিও এ খবরটা জানে। কি জানি, হয়তো গাঁয়ের সবাই জানে, সেই কেবল জানত না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু? ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। এই এক জিনিস কিন্তু আদি অনন্তকাল ধরে চলে আসছে, জানেন তো? কি গ্রামে, কি শহরে, কি সেকালে, কি একালে, এমন কেউ না কেউ থাকবে যে বর বা কনের মুড অফ করাবেই। আপনারা যারা সামনে বিয়ে বাড়ি যাবেন বা বাড়িতে বিয়ে লাগবে, একটা জিনিস প্লিজ একটু মাথায় রাখবেন। বিয়ে বাড়ি মানে কিন্তু যজ্ঞী বাড়ি। সেখানে একটু ভুল ত্রুটি হয়ে যেতেই পারে কাজকর্মে বা কথায় বার্তায়। দয়া করে সেগুলোকে গায়ে মাখবেন না। ও হ্যাঁ, আরও একটা কথা, আপনারা হয়তো হবু বর বা হবু বউয়ের বিষয়ে এমন অনেক কিছুই জানেন যা আপনাদের পছন্দ নয়।
সে নিয়েও বিয়েবাড়িতে কথা তোলার কি কোনো দরকার আছে বলুন তো? এই দুনিয়ায় তো কত কিছুই আমাদের পছন্দ হয় না। তাই যতক্ষণ না এমন কিছু আমরা জানতে পারছি যা না বললে বর বা কনের ক্ষতি হবে, আমরা না হয় ভালো ভালো কথাই বলি, মজা করি, পেট ভরে খাওয়া দাওয়া করি। আমরা নিমন্ত্রিত মানে আমরাও কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি। বর বা কনের মন যাতে এই বিশেষ দিনে ভালো থাকে তার একটু দায় কিন্তু আমাদের ওপরেও বর্তায়। আচ্ছা, আপনারাই বলুন না আমার কথা সত্যি কিনা। আমাদের এই গল্পের মতো ঘটনা কোনো বিয়েবাড়িতে আপনারা দেখেছেন কিনা? আপনারা কমেন্ট বক্সে লিখুন। আর আমি আজকের মতো বিদায় নিই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন আর শান্তিতে পুজো কাটাবেন। আমি ফিরে আসব পরের সপ্তাহে। যারা শেষ অবধি শুনছেন তাদের চুপি চুপি বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।